চিত্রা না জানালো। ছোট্ট তন্ময় বাহিরে কান্নাকাটি করছে বোনের জন্য। রবিলা বেগম সামলাচ্ছে বাচ্চাটাকে। অথরা কেবিনে শুয়ে আছে, পুড়ে যাওয়া হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তুষার রেগে বাহিরে চলে গেছে। একটু পর পর একে ওকে ফোন করে জিজ্ঞেস করছে কোনো খোঁজ পেল কিনা। কেউ কোনো খোঁজ দিতে পারলো না। পরের দিন সকালে পুলিশ এসেছে খান বাড়িতে। চিত্রা পুরো অসুস্থ হয়ে পড়েছে মেয়েকে না পেয়ে। পুলিশ জিজ্ঞেস করলো তুষারকে তার কোনো শত্রু আছে কিনা। তুষার ভেবে না জানালো। আকবর বা হালিম সরকারের সাথে প্রায় বেশ কিছু বছর ধরে যোগাযোগ নেই। তুষার অগোচরে খোঁজ নিয়েছিল, তাদের হাত নেই এসবে। পুলিশ অফিসার তপ্ত শ্বাস ফেলে বলল, তাহলে এখন মুক্তিপণের অপেক্ষায় থাকতে হবে। মহিলাটি যদি মুক্তিপণের উদ্দেশ্যে কিডন্যাপ করে থাকে তাহলে নিশ্চয়ই ফোন দিবে। তুষার রেগে উঠল, দাঁত চেপে বলল, তার জন্য কি খোঁজা বন্ধ করে দিবেন? আমার মেয়েকে যেভাবে হোক আমার সামনে চাই। আকাশ পাতাল তোলপাড় করে হলেও খুঁজে এনে দিবেন। কিন্তু আপনার ওয়াইফ তো কোনো ক্লু দিতে পারলো না। যেটুকু দিয়েছে সেটা সূত্র ধরে খুঁজুন। আর আগুনটা লাগলো কি করে জানা গেছে? জি, শর্ট সার্কিটে আগুন লেগেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে। আর ইউ শিওর? জি, ইনভেস্টিগেটর এটাই জানা গেছে। আমার মেয়ের খোঁজ করুন। পুলিশ অফিসার মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল। প্রায় 5 দিন কেটে গেল, কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ছোট্ট তৃষার। খানবাড়িতে শোকের ছায়া নেমে গেছে। ছোট্ট তন্ময়ের দুচোখের বিষ হয়ে গেছে চিত্রার ছেলের দিকে ধ্যান নেই। ছোট তৃষার জামা কাপড় বুকে চড়িয়ে কেঁদে কেটে দিন পার করে। তুষার সারা দিন মেয়ের খোঁজ করে রাতে বাড়ি ফিরলে চিত্রা দরজার পানে তাকায়, এই আশায় তুষার তার রত্নকে নিয়ে ফিরেছে। কিন্তু ফেরে না, তুষার খালি হাতে ফেরে। তুষারের সারা রাত ঘুম হয় না। চিত্রাকে সামলাতে সামলাতে তার ঘুম আর আসে না। প্রায় 1 মাস হয়ে গেল মেয়ের খোঁজ আর পেল না খান পরিবার। চিত্রা এখন আর কাঁদে না, চোখের জল ফুরিয়ে গেছে। ছোট্ট তন্ময়ের মুখের এক বাক্য তাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। চিত্রা ঘরকুনো হওয়ার পর থেকে তন্ময়ের দেখভাল অধরা তৃষ্ণা রমিলা বেগমই করছেন। ছোট্ট তন্ময় বারবার বোনকে চাইছে। কতগুলো দিন হয়ে গেল বোনকে সে দেখে না, ছুতে পারে না। তৃষ্ণা খাবার নিয়ে বসে আছে, তন্ময় কিছুতেই খাবে না। তৃষ্ণা হাঁপিয়ে গিয়েছে। তন্ময়ের মুখের সামনে খাবার ধরতেই তন্ময় রাগে বসা থেকে উঠে দাঁড়ালো। রাগ নিয়ে বলল, বললাম না খাবো না। আমার বোনকে এনে দাও। মায়ের জন্য আমি আমার বোনকে হারিয়ে ফেলছি। আই হেট মাই মম। আই হেট হার। যারা গল্পবাজার অ্যাপস এখনই ইনস্টল করেননি তারা এখনই প্লে স্টোর থেকে গিয়ে গল্পবাজার অ্যাপস ইনস্টল করেন। চিত্রা তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তন্ময়ের মুখে এই কথাটা শুনে তার পা থেমে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। দৌড়ে ছেলের কাছে আসলো, টেনে বুকে জড়িয়ে ধরতেই ঠেলে দূরে সরিয়ে দিল। সেই থেকে মা ছেলের মাঝে দূরত্ব এখনো সেই দূরত্বই রয়েছে। তন্ময় এখনো দাবি করে তার বোনকে তার মায়ের দোষেই হারিয়েছে। বোনকে হারানোর পরের বছর থেকেই তন্ময় হোস্টেলে থাকা শুরু করলো। কলেজ ভার্সিটি হোস্টেলে থেকেই শেষ হয়েছে, খুব কম এসেছে বাড়ি। তৃষা হারিয়ে যাওয়ার বছর 4 পর অধরা দেশের বাহিরে চলে যায়, ভালো একটা কোম্পানি থেকে জবের অফার পাওয়ায়। তন্ময় তখন 9-এ পড়ে। একদিন তন্ময় জানতে পারে তাদের এতিমখানায় পুতুলের মতো একটা মেয়ে এসেছে। তন্ময় সেদিন ছুটে আসে সেই পুতুলকে দেখতে। পুতুলের মতো দেখতে তুলিকে অজান্তে নিজের বোনের জায়গায় বসিয়েছে। তবুও নিজের বোনের আক্ষেপটা থেকেই যায়। সেজন্য নিজের বোনকে খোঁজার জন্য সে সিআইডিতে যোগ হয়েছে বছর 1.5 হলো। 10 তলা বিল্ডিং এর 8 তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী রমণী। শরীরে শুভ্র রঙের শাড়ি, দৃষ্টি তার আকাশ পানে থাকা চলচল করতে থাকা লক্ষ লক্ষ তারার মাঝে থালার মতো থাকা চাঁদের দিকে। পুরনো কিছু তিক্ততা বড্ড ঝলসে দিচ্ছে তার হৃদয়কে। এত বছর পেরিয়ে গেল, তবুও সেই আগের দিনগুলোতেই যেন থেমে আছে অধরা। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। সবচেয়ে জ্বলতে থাকা তারাটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন ওপারে প্রিয়তম? বড্ড মনে পড়ছে আপনাকে। আবার ফিরছি আপনার শহরে বেশ অনেকগুলো বছর পর। আপনি কি ধরা দিবেন আবার এই রমণীকে? কোনো পাখির বেশে না হয় কোনো শীতল হাওয়ায় মিশে শরীরের জ্বালাটাকে কমিয়ে দিয়েন একটু। হাঁপিয়ে গিয়েছি অনেক, বড্ড ক্লান্ত যে।
দীর্ঘ 16 বছর পর নিজ মাতৃভূমিতে পা রাখল অধরা। এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রাণ ভরে শ্বাস নিল। নিজ মাতৃভূমির মাটির ঘ্রাণই থাকে আলাদা। চোখ থেকে সানগ্লাসটা খুলে এদিক ওদিক তাকালো। কিছুটা দূরে চিত্রা তৃষ্ণাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। চিত্রা তৃষ্ণা এসেছে অধরাকে রিসিভ করতে। অধরাকে দেখা মাত্রই চিত্রা জড়িয়ে ধরলো। অধরাও পরম আবেশে জড়িয়ে ধরলো চিত্রাকে। কেমন আছো চিত্রা? চিত্রা অধরাকে ছেড়ে জবাব দিল। এই তো আছি ভালো। তুমি? অধরা স্মিত হেসে জবাব দিল। এই তো তোমাকে দেখে ছুতে পেয়ে ভালো লাগছে এখন। তৃষ্ণা অধরাকে জড়িয়ে ধরে বলল। অনেক মিস করেছি তোমায় আপু। আমিও। চলো বাসায়, সবাই অপেক্ষা করছে। অধরা, চিত্রা, তৃষ্ণা গাড়িতে উঠে পড়ল। খান বাড়িতে আজ খুশির আমেজ। 16 বছর পর বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে। রমিলা বেগম কতগুলো বছর পর মেয়েটাকে সামনাসামনি দেখছে। বড্ড ভালোবাসে এই মেয়েটাকে রমিলা বেগম। ভালোবাসবে নাই বা কেন? নিজের ছেলের ভালোবাসার মানুষ যে এই অধরা। ছেলের ভালোবাসার মানুষটিকে বড্ড স্নেহ করে রমিলা বেগম। ছেলের মৃত্যুর পর দেখেছে এই মেয়েটা কিভাবে গুমড়ে জীবন পার করেছে। সেই সময়টাতে বাড়ির সকলে অধরাকে সাপোর্ট দিয়েছে মুভ অন করার জন্য। রাতুল চলে যাওয়ার 8 মাস পর মুভ অন করতে পেরেছিল অধরা। অধরা বাসায় এসেই রমিলা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। কেমন একটা মা মা গন্ধ নাকে ভেসে আসছে। অধরা, রমিলা বেগমের ডাকে অধরা রমিলা বেগমের দিকে তাকালো। বলো মা। আবার কি ফিরে যাবে ওই সুদূর দেশে? না, আর ফিরবো না ওই দেশে। এখন থেকে তোমাদের সাথেই থাকবো। রমিলা বেগমের মুখে হাসি ফুটল। সত্যি? বয়স হচ্ছে, বাকি সময়টা তোমাদের সাথেই থাকবো। রমিলা বেগম থমথমে মুখ করে বলল। জীবনটাকে আরেকবার সুযোগ দেওয়া যায় না অধরা? অধরা শোয়া থেকে উঠে বসল। খোলা চুলগুলো হাত খোপা করে উঠে দাঁড়ালো। তারপর শক্ত মুখে বলল। জীবনকে বারবার সুযোগ দেওয়া যায় না মা। বেশ কয়েকবার জীবনকে সুযোগ দিয়ে রেখেছি। পৃথিবী বারবার শূন্য হাতে আমায় ফিরিয়ে দিয়েছে, তাই আমি আর নতুন করে শূন্য হতে চাই না। রমিলা বেগম হতাশ হলো। বিয়েটার জীবনটা কি আর আনন্দে পরিপূর্ণ হবে না? সবাই বিয়ে শাদী করে নিজেদের জীবন পার করছে, আর এই মেয়ে এখনো রাতুলেই আটকে আছে। রাতুল চলে যাওয়ার পর কত বুঝিয়েছে বাড়ির লোক নতুন করে জীবন শুরু করতে, বিয়ে শাদী করতে, কিন্তু অধরা আর বিয়ে শাদী করবে না বলে সাফ জানিয়ে দেয়। অধরা নিজের রুমে চলে আসে। বালিশের নিচ থেকে ফোন বের করে তন্ময়ের নম্বরে কল করে। এসেছে সেই কখন, অথচ ছেলেটা এখনো এলো না দেখা করতে। অধরা বেশ রেগে আছে। চিত্রার কাছে শুনেছে তন্ময় এখনো সেই আগের রাগ জেদ নিয়ে দূরত্ব বাড়িয়ে রেখেছে মা ছেলের মাঝে। এবার সে মা ছেলেকে মিলিয়েই ছাড়বে। অনেক হয়েছে, আর না। কথাটা মনে আউড়িয়ে কল লাগায়। দুবার রিং হতেই ফোন রিসিভ হলো। তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়েই অধরা বলে উঠল। কি ব্যাপার, এখনো আসলে না কেন এ বাড়ি? আমি এসেছি খবর কানে যায়নি? তন্ময় ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। দোলন বিছানায় বসেছিল। আকস্মিক তন্ময়ের ফোন বেজে ওঠায় দোলন সেদিকে তাকায়। তারপর তন্ময়কে ডেকে বলে, শুনছেন, আপনার ফোনে কেউ কল দিয়েছে। তন্ময়ের কোনো সাড়া শব্দ আসলো না। রিং হয়ে কেটে গিয়ে আবার বেজে উঠতেই দোলন ফোনটা রিসিভ করে। কানে নিতেই মেয়েলি কণ্ঠ কানে ভেসে আসে। দোলন হকচকিয়ে যায়। অধরা কথার পিঠে জবাব না পেয়ে ফের বলে ওঠে, কি হলো, চুপ কেন? আসবে না? উনি ওয়াশরুমে গেছে। অধরা ভ্রু কুচকাল। কে তুমি? আমি দোলন। অধরার কিছু মনে পড়তেই মুখে হাসি ফুটল। তন্ময়ের বউ তুমি? দোলন মৃদু স্বরে বলল, জি, কিন্তু আপনি কি? আমি অধরা, তন্ময়ের ফুপি। দোলন মনে মনে নিজেকে খানিক বকাবকি করে নিল। অধরাকে কিনা কি ভেবে নিয়েছিল এই বজ্জাত মন। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই দোলন সেদিকে তাকায়। তন্ময় নিজের ফোন দোলনের হাতে দেখে ভ্রু কুচকায়। এগিয়ে এসে বলে, আমার ফোন তোমার হাতে কেন? দোলন ফোনটা এগিয়ে দিয়ে বলে,
অথরা ফুপি ফোন করেছে। তন্ময় ফোনটা হাতে নেয়, তারপর ব্যালকনিতে গিয়ে কথা বলে। মিনিট 10 পর রুমে এসে রেডি হয়। দোলন চুপচাপ বসে বসে তন্ময় রেডি হওয়া দেখছে। দোলনকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে তন্ময় ভ্রু কুঁচকে বলে। ছেলেদের সাজ দেখনি কোনোদিন? দোলন একই ভঙ্গিতে জবাব দেয়, হ্যাঁ দেখেছি। আপনি এখন বের হবেন? হ্যাঁ, কেন? না, এমনি। ও বাড়ি যাবেন? হ্যাঁ, তবে এখন না, এখন অন্য কাজে যাচ্ছি। আমি এখন আসছি, বোরিং লাগলে টায়রার সাথে গিয়ে গল্প করবে। কথাটা বলে তন্ময় চলে গেল। দোলন বসা থেকে উঠে দরজা আটকে দিল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে রাহা, দৃষ্টি তার দূর আকাশে। পাশেই দাঁড়িয়ে আছে অধরা, দৃষ্টি তার রাহার দিকে। সে কখন থেকে মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে তো আছেই। অধরা এবার রাহার কাঁধে হাত রাখলো। রাহা দৃষ্টি আকাশ থেকে সরিয়ে অধরার দিকে তাকালো। কি দেখছিস অত আকাশের দিকে তাকিয়ে?